টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই সেসব ভবনে থাকা রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিলে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আর এতে সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ খাত। সেই সংকট কতটা সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রথমে জানতে চাচ্ছি যে হঠাৎ করে দক্ষিণ সিটি কর্পোরেশন এই সিদ্ধান্ত নিল, এটা কি আপনাদেরকে আগে জানানো হয়েছিল না হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বরাবরের মতো এবার কোনো অথরিটি আমাদের সাথে যোগাযোগ করেনি, কথাও বলেনি এবং কোনো আলোচনাও করেনি। কোনো প্রকার পূর্বাভাস, আলোচনা, কথা বলা ছাড়াই একপাক্ষিকভাবে তারা এই অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনি এই সিদ্ধান্তকে কেন অদূরদর্শী বলছেন? দেখুন, আমাদের এই সেক্টরে সারা বাংলাদেশে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, 2 কোটি লোক সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমাদের এই সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে। আমাদের এই সেক্টরটা একদিনে গড়ে ওঠেনি, দিনের পর দিন তিল তিল করে এই সেক্টরটা গড়ে উঠেছে এবং আমরা সমস্ত সেক্টরে যারা আছি সবাই ট্যাক্স ভ্যাট দিয়েই ব্যবসা করছি। সাডেনলি একটা ডিসিশন নিলেন আপনি সব বন্ধ করে দিবেন, তাহলে এই বিনিয়োগকারীরা, এই শ্রমিকরা, এই সাপ্লায়ার্সরা কোথায় যাবে? তাও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ইকোনমির যে ক্রাইসিস চলছে আমরা হয়তো কেউ স্বীকার করছি না। কোভিড পরবর্তীতে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, এখন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারি নাই। একটার পর একটা আঘাত আসতেছে এই রেস্তোরাঁ সেক্টরে। আমরা মনে করি এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র এবং এই কতিপয় ব্যুরোক্রেটরা একটা ধান্দা করার জন্য একটা ওয়ে খুঁজতেছে কিভাবে চাঁদাবাজি করা যায় এই সেক্টর থেকে। আবার আপনি জানেন আমরা 8-10টা অথরিটির, মোট 13টা অথরিটির পারমিশন নিয়ে আমাদের ব্যবসা করতে হয়। আমরা কেউ আমাদেরকে প্রপারলি পারমিশন দেয় না। আমরা গত বছরের অগ্নিকাণ্ডের পর তৎকালীন সরকারের সাথে 2বার বসেছিলাম। তারা একটা টাস্ক ফোর্স করেছে যে ওয়ান স্টপ সার্ভিস দিবে এবং যে জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলো চিহ্নিত করে কিভাবে পুনর্বাসন করা যায়, কিভাবে তাদেরকে একটা যৌক্তিক ভাবে স্থানান্তর করা যায়, একটা টাইম দিয়ে একটা ক্ষতিপূরণ বা কিছু একটা দিয়ে করা যায়, সেই জন্য একটা টাস্ক ফোর্স হয়েছিল। সরকার পতনের পরে সেই ব্যাপারে কোনো ডিসিশনও হয় নাই, সেটা কন্টিনিউ হয় নাই। আমরা ওয়েট করছিলাম যে নতুন কোন নির্বাচিত গভর্নমেন্ট আসলে আমরা আবার পরিকল্পনা করে এই সেক্টরকে কিভাবে অর্গানাইজ করা যায় আমরা একসাথে কাজ করব। আপনার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করছেন না কেন? অন্তর্বর্তী সরকারের সাথে আমরা চিঠি দিয়েছি, কেউ আমাদের সাথে কোনো একটা বিষয়ে যোগাযোগ করেনি অন্তর্বর্তী সরকার। কিন্তু আপনি কি মনে করেন না এই যে আপনাদের এই সেক্টরে, আমরা তো জানি যে আমরা বেইলি রোডের যে দুর্ঘটনা, সেখানে প্রায় 46 জন মানুষ মারা গিয়েছিল গ্রিন কজি যে রেস্তোরাঁয়, যে ভবনটাতে, যে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সিটি কর্পোরেশন তো তাদের দায়িত্ব পালন করছে। সেটা তো আপনার দুর্ঘটনার জন্য আপনার যদি মাথা ব্যথা হয়ে যায় আপনি তো মাথা কেটে ফেলবেন না, আপনি প্রবলেম সলভ করবেন, তাই না? দুর্ঘটনা কেন ঘটেছে? সারা পৃথিবীতেই দুর্ঘটনা কোথাও না কোথাও ঘটে। আমেরিকার মতো জায়গায় আপনার কি রেস্টুরেন্টে, ক্লাবে আগুন লেগে মানুষ মারা যায় না? এই জন্য কি আমেরিকার সব রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে? আপনাকে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে আপনি কমপ্লায়েন্সে আনবেন। আপনাকে পরিকল্পনা করতে হবে কিভাবে আপনি একটা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কার্যকর একটা প্রতিষ্ঠান তৈরি করবেন। আপনার প্রত্যেকটা জায়গায় ঘুষ বাণিজ্য চলবে, প্রত্যেকটা জায়গায় অরাজকতা চলবে। তারা আমি যদি আপনাকে একটু বলি, আপনার তো একটা মানে খুব নিরাপদ একটি রেস্তোরাঁ চালাতে গেলে আপনাকে তো বিভিন্ন অথরিটির কিছু পারমিশন আপনাকে নিতে হবে, এটা তো নিয়ম। আমরা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, সমস্ত নিয়ম নীতি মেনে ব্যবসা করছি। দিনের পর দিন রাস্তায়, খুপড়িতে, সব জায়গায় যে এই আপনার স্ট্রিট ফুডের নামে যে অরাজকতা চলছে সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেখি নাই। যারা নিয়মের বাইরে আছে তারা খুব শান্তি মতো ব্যবসা করতেছে, যারা নিয়ম মেনে ব্যবসা করতেছে তাদের উপরে খড়গ নামছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র, অথবা এই দেশকে ডুবানোর জন্য, এই দেশকে দেউলিয়া করার জন্য একটা বড় ষড়যন্ত্র। শুধু আপনি উদ্যোক্তাদের পেছনে লাগছেন কেন? যারা অনুমতি দিল, যারা ট্রেড লাইসেন্স দিল, যারা ভ্যাট নিল আমাদের কাছ থেকে, ট্যাক্স নিল আমাদের কাছ থেকে, অথরিটি লাইসেন্স গুলো নিল আমাদের কাছ থেকে, তাদেরকে কেন ধরছেন না? কেন উদ্যোক্তাকে আপনারা সবসময় ভিক্টিমাইজ করছেন? একটা উদ্যোক্তা কি দোষ করেছে নাকি এই দেশে? এই প্রপারলি কেন এত বছর হইলো, কেন করতে দিলেন আপনি? কেন ইনভেস্টমেন্ট হইলো? কেন বলবেন? সমস্যাটা হচ্ছে, শোনেন, সমস্ত শরীরে ব্যথা, আপনি কোথায় মলম লাগাবেন? সমস্যা আমাদের টোটাল সিস্টেমটাই ফেল করছে। এই সিস্টেমকে কাজে লাগানোর জন্য টাস্ক ফোর্স হয়েছে। ধারাবাহিকভাবে কেন মিটিং আমাদের সাথে করলো না? আমরা তো প্রস্তুত ছিলাম কি করে আমরা একটা কমপ্লেন্সের আওতায় আনা যায়। হ্যাঁ, কোনো রেস্তোরাঁ যদি হয়ে গেছে তার নিশ্চয়ই একটা ওইখানে টার্ম আছে, 100 বছর ব্যবসা করবে, সে বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ কি তাহলে কি ধ্বংস হয়ে যাবে? সে তো এখানে 50 জন লোক কাজ করে, তাহলে তারা কি বেকার হয়ে যাবে? তাদেরকে কে টেক কেয়ার করবে? সরকার কি আমাদেরকে 1 টাকা দিয়েছে? কোনো লোন নিয়েছে আমরা? দেশ থেকে লুট করে সব নিয়ে গেছে একদল পরিবেশের নামে ইন্ডাস্ট্রি করে তাদের সারা বছর সরকার শুধু সাবসিডি দিচ্ছে। আমরা কোনো প্রকার সহযোগিতা তো পাই নাই। সমস্ত স্রোতের বিপরীতে ব্যবসা করে আজকে আমরা এই জায়গায় আসছি। শুধু আমাদের উপরে খরচটা কেন নামবে?
আমরা বলেছি আসেন আমরা একসাথে কাজ করি, কি করে এদেরকে কমপ্লেন্ট আনা যায়, ঝুঁকি মুক্ত করা যায়, আমরা একসাথে কাজ করি। সরকারকে আমাদেরকে একবারও দেখেছে এই সরকার এসে? আমরা চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি। সেক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কি আপনার কথা বলেছেন? দক্ষিণ সিটি কর্পোরেশন তো আমাদেরকে ডেকেছে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যে আসেন আমরা সিদ্ধান্ত নিব কিভাবে কাজ করবো। সিটি কর্পোরেশন আমাদের ট্রেড লাইসেন্স দেয় নাই, আপনি দিয়েছেন, আমরা এখন ইচ্ছা মতো বাতিল করে দিবেন, এটা কি মূলক না? ঢাকা শহরে এখন আপনাদের কত রেস্টুরেন্ট রয়েছে, এবং এই যে ট্রেড লাইসেন্স বাতিল যদি এভাবে চলে তাহলে আপনাদের ব্যবসা আসলে সেটা কি প্রভাব ফেলবে? দেখুন, অলরেডি আমি কালকে থেকে এই পর্যন্ত না হলেও আমি 200 মানুষকে সাক্ষাৎকার দিয়েছি। আমার অফিসে এখন মালিক সমিতির সকল ব্যক্তিবৃন্দ আসছে সারা বাংলাদেশে। কালকে আমরা কথা বলেছি অনলাইনে সমস্ত রেস্তোরাঁ মালিকদের সাথে। সবারই একটা কথা, শুধু আমাদের উপর খরচ কেন নেমে আসবে। এই নিউজ আসার পর থেকে একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয়ে গেছে, যেখানে সমস্ত রেস্তোরাঁ মালিকরা মানসিকভাবে ভেঙে পড়ছে, যাদের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে আছে। এই শ্রমিকরা একটা চরম মানসিক যন্ত্রণা আছে, যারা পরিবার পরিজন নিয়ে বাস করতেছে এতগুলো শ্রমিকের। আমরা আমাদের ঢাকা শহরে আমাদের 7,000-এর মতো রেস্তোরাঁ আছে যে আমরা নিবন্ধিত বলতে গেলে, এবং কন্টিনিউ করে না এই মেম্বারশিপ, নিবন্ধন হয়েছিল। 2,500 থেকে 2,800 লোক আমাদের কন্টিনিউ মেম্বার আছে, এবং আমাদের সারা বাংলাদেশে 60,000 রেস্তোরাঁ মালিক আছে আমাদের সঙ্গে, এবং সরকার হিসেবে 4,83,000 রেস্তোরাঁ আছে। এই সেক্টরে 30 লক্ষ শ্রমিক কাজ করছে সরাসরি। এই সেক্টরের সাথে প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ আছে। এই সেক্টরে ব্যাকওয়ার্ডে আরো মনে করেন মিনিমাম 10 লক্ষ লোক কাজ করছে ব্যাকওয়ার্ডে। আপনার প্যাকেজিং, আপনার মশলা, আপনার পোলট্রি থেকে শুরু করে আমরা 20% কনজিউম করি সারা বাংলাদেশে পোলট্রি এবং আপনার কনজিউমার গুডস গুলো। এই যে টোটাল বিশাল একটা সেক্টর, প্রিন্টিং সেক্টর, প্যাকেজিং সেক্টর, আপনার ইনস্ট্রুমেন্ট সেক্টর, সমস্ত সেক্টর বিশাল সেক্টর গড়ে উঠেছে। এইটাকে ধ্বংস করে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য তো ষড়যন্ত্র চলছে। এটার সমাধান কিভাবে হতে পারে বলে সমাধান আপনার? আলোচনা করতে হবে, বসতে হবে, এই প্রত্যাহার করতে হবে সিদ্ধান্ত অবিলম্বে। প্রত্যাহার না করলে আমরা সারা বাংলাদেশের রেস্তোরাঁ বন্ধ করে দিই। প্রত্যাহার করতে হবে এই জন্য যে আমাদের সাথে বসে কি করে প্রবলেম সলভ করা যায়। একসাথে সরকারের বিশেষজ্ঞ দল আছে, সরকারের উপদেষ্টা মহোদয়রা আছেন। এই ব্যুরোক্রেট দিয়ে তো দেশ চলবে না। এর আগের গভর্নমেন্টও নষ্ট, মানে এই পলিটিশিয়ানদের দুর্বৃত্তায়নের কারণে ব্যুরোক্রেটরা দেশটাকে শেষ করছে। ব্যুরোক্রেটদের কোনো বিচার হয় নাই, আমাদের কোনো বিচার হয় নাই। এখন এই যে উপদেষ্টারা আসছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এগুলি করছে কিনা, দেশকে অস্থিতিশীল করার জন্য এই পরিস্থিতি করছে কিনা, সেটা তো দেখার একটা বিষয় আছে। এই বিষয়টা তো খতিয়ে দেখতে হবে। এখানে সরাসরি মানুষের লক্ষ লক্ষ মানুষের রুটি রোজগারের বিষয়, এটা তো ফান্ড করার বিষয় না। আপনার যে মালিক আমাকে ভাড়া দিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি যে লাখ টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অ্যাডভান্স দিয়েছি, আমি যে ডেকোরেশন করেছি, আমি সরকারের লাইসেন্স নিয়েছি, সরকারকে ট্যাক্স দিয়েছি, ভ্যাট দিয়েছি, আপনার মনে হলে এখন অবৈধ আপনি সম্পন্ন করে দিবেন। গ্রিন কোজিতে মানুষ মারা গেছে, খুবই প্রাকৃতিক বিষয়, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু গ্রিন কোজিতে আমরা বিশ্বাস করি যে আমাদের যেমন দুর্বলতা অক্ষমতা ছিল, সেইখানে চরম একটা অদূরদর্শিতা পরিস্থিতি বাংলাদেশের গভর্নমেন্ট এই 50 বছরে সারা পৃথিবীতে মিনিমাম 15 থেকে 20% থাকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ট্রেনিং করা। আপনি দেখেন তো সিভিল ডিফেন্স আমাদের কার্যকর আছে কিনা। ওইখানে যে 30টা লোক একটা জায়গায় মারা গেল, 31টা লোক, কেউ কিন্তু আগুনে পুড়ে মারা যায় নাই, সব নিঃশ্বাসে মারা গেছে। তাদের যদি মিনিমাম 2-4 জন লোকের সিভিল ডিফেন্স ট্রেনিং এর যদি থাকতো তাহলে কিন্তু এতগুলো লোক প্রাণহানি আমাদের হইতো না। আপনাকে এগুলি খতিয়ে দেখতে হবে। এখন আমরা হয়েছে কি, আমাদের যেমন জার্নালিস্টরাও জনপ্রিয়তা চায়, কি করে একটা টেকনিক্যাল কোশ্চেন করে বা একটা বিব্রতকর কোশ্চেন করে কি করে লাইমলাইটে থাকা যায়। কেউ ইনভেস্টিগেশন করে প্রবলেম ফাইন্ড আউট করে না যে প্রবলেম আমি তো ইনভেস্টিগেশন করে দেখছি যে ওখানে মালিকদের দোষ বেশি, মালিকরা কোনো মালিকদের দোষ বেশি না। আমি মনে করি বাড়িওয়ালার দোষ বেশি, কারণ বাড়িওয়ালা সিঁড়ির মধ্যে একটা চায়ের দোকান কেন ভাড়া দিচ্ছে? 4 দিন আগে যখন আগুন লাগলো তখন এই আগুন নিভানোর পরে কেন অ্যাকশনে গেল না? এখন মালিকদের, যে আপনি শুধু মালিকদেরই দোষ দিবেন, আর কারো দোষ নাই। কেন সরকার সিভিল ডিফেন্স কার্যকর করা হলো না? এখন পর্যন্ত সিভিল ডিফেন্স কার্যকর হয় নাই। আমি না হলে 100 বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মিটিং করেছি, চিঠি লিখেছি, আসেন আমাদেরকে ট্রেনিং এর একটা ব্যবস্থা করেন, আমরা পে করব। আমরা যারা রক্ত পানি করে টাকা কামাই করে উদ্যোক্তা হয়েছি, আমরা যারা কর্মসংস্থান সৃষ্টি করছি, সব খরচ আমাদের উপরে। আর চোরটা যা আছে এই দেশের, কেউ একদল লুট করে নিয়ে যাবে, আরেক দল, ওই যে আপনি দেখেন সমস্ত আমলাগুলো করাপ্টেড, সমস্ত জায়গায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পর্যন্ত নিতে দেখছেন? শুধু খরচ হচ্ছে আমরা ছোট উদ্যোক্তাদের উপরে। এইভাবে চলতে পারে না, এইভাবে একটা দেশ ধ্বংস হয়ে যাবে। আপনি অবশ্যই কমপ্লেন্স করবেন, আসেন একসাথে কাজ করি কিভাবে কমপ্লেন্স করা যায়। যদি চরম ঝুঁকিপূর্ণ হয়, আসেন আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করি, কি করে পুনর্বাসন করা যায়। যদি ঝুঁকিপূর্ণ হয়, ঝুঁকিটা আমরা কিভাবে ঝুঁকি মুক্ত করা যায়। দিস ইজ দ্য প্রসেস, হ্যাভ টু টক, ডায়ালগ দরকার। আপনি একটা
কলম দিয়ে খোঁচা দিলেন, আমার ট্রেড লাইসেন্স বাতিল করে দিলাম এবং আমার কালকে থেকে সব বন্ধ থাকবে, বন্ধ করে দিতে হবে। এইটা পৃথিবীর কোথাও আছে দেখছেন? কোনো ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এইভাবে জুলুম করে কোনো পৃথিবীতে? আপনি সিস্টেম করেন, কি সিস্টেম করবেন? এই যে কমপ্লায়েন্স 20টা ইস্যুস, এটা ফুলফিল করলে তুমি রেস্তোরাঁ খুলতে পারবা। আপনি তো করেন নাই, আপনি তো কোনো সমন্বয় নাই, এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয়, শুধু টাকা দিব আর লাইসেন্স দিব, তারপর আমাকে জুলুমের পর জুলুম করবে। 1 বছর লাইসেন্স করবে, পরের বছর রিনিউ। কিন্তু আপনাদের মধ্যে, আমি সবার কথা বলবো না, আপনাদের মধ্যে কয়েকজন কিছু উদ্যোক্তা আছেন যারা আসলে এই ব্যাক ওয়েতেই আসলে কাজ করতে, লাইসেন্স নিতে পছন্দ করে। বাংলাদেশে সোজা হয়েছে কাজ করা ডিফিকাল্ট। আপনি চলেন, একটা রেস্তোরাঁ যদি 100% দেখাতে পারেন কমপ্লায়েন্স ফুলফিল করতে পারছে, ব্যবসায়ী করবো না। এইটা সিস্টেমটাই করে রাখা হয়েছে যাতে আপনি ব্যাকে যেতে হয়। এই সিস্টেমটার জন্য, সিস্টেমটা ঠিক করুক, আসুক, আমরা একসাথে কাজ করি, সিস্টেম দেখা দিয়ে কিভাবে করতে হবে। আসলে সমাধানের এখন ওয়ে কি আপনাদের? আসল সমাধান হচ্ছে আমাদের সাথে বসুক, এটা প্রত্যাহার করুক, ডায়লগ করি, কিভাবে সমাধান করা যায়, কোনটা ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ সিলেক্ট করি, নির্ধারণ করি, সেটাই ছিল আগের ইয়েতে। এখন আমরা রাস্তায় নামবো, তারপরে আবার দাবি মেনে নিবে, আবার কিছুদিন চুপ থাকবে, আবার মনে হলো আরেকজন অফিসার এসে ও তোমার তো এইটা নাই, আবার টাকা খাওয়ার ধান্দা করবে। এইভাবে তো চলতে পারে না।